শিমুলের কাছে ক্ষমা চেয়ে প্রতীক্ষাকে উচিত শিক্ষা দিল মধুবালা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শিমুল, মধুবালা, প্রতীক্ষা, পরাগ, পুতুল সবাই মিলে বসে একটা আলোচনা করতে থাকে নিজেদের মধ্যে। ডাক্তারবাবু যে খরচাটা বলে দিয়েছে তীর্থ চিকিৎসা করতে গেলে যতটা দরকার ততটা একা শিমুল জোগাড় করতে পারবে না, আর পুতুলের পক্ষেও সম্ভব না এতগুলো টাকা জোগাড় করার। তাই মধুবালা ঠিক করেছে শেষ উপায় বাড়িটাই বন্ধক দিয়ে দেবে, এছাড়া আর কোনো উপায় সে দেখতে পাচ্ছে না। তখনই প্রতীক্ষা বারণ করে বলে, না মা, এটা তুমি করো না, এটা তুমি করতে পারো না। এই বাড়িতে আমরা এতগুলো মানুষ থাকি, এরপর যদি তুমি শোধ করতে না পারো টাকাটা, তাহলে তো এই বাড়িটা আর আমাদের থাকবে না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মধুবালা তখন বলে, বাড়িটা না থাকলে না থাকবে, গাছতলায় গিয়ে দাঁড়াবো। কি করব? আর কি কোনো উপায় আছে? নেই তো। তাই আমাকে বাধ্য হয়ে এখন এটাই করতে হবে। এর মধ্যেই তখনই প্রতীক্ষা বলে, তাহলে আমরা কোথায় যাব? মধুবালা বলে, তুমি তোমার বাপের বাড়িতে যেতে পারো, আর আমি কিছু বলতে পারবো না। শিমুল বলে, দেখো প্রতীক্ষা, পুতুলদির এই বিপদের দিনে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? একটা মেয়ে তো যতটা সম্ভব পারে ততটা চেষ্টা করবে তার স্বামীকে বাঁচানোর জন্য, তাই না? তুমি এরকমটা ভাবছো কেন? তুমি একটা কথা ভাবো না, ভগবান না করুক আজ যদি তোমার কোনো আত্মীয়র সাথে এরকমটা হতো, তুমি কি পারতে তাকে এরকমভাবে ফেলে দিতে? আর সেখানে তো পুতুলদি এই বাড়ির মেয়ে, মায়ের তো ইচ্ছে হবেই কিছু দেওয়ার জন্য, যতটা পারবে ততটা দেবে। আর এই বাড়িটার কথা বলছো, আমরা না হয় সবাই চেষ্টা করে আবারও এই বাড়িটা ফিরিয়ে নেব। ঠিক পারবো, আমরা সবাই মিলে পারবো না এটুকু করতে? প্রতীক্ষা তখন বলে, তুমি চুপ করো তো, তুমি এখনো এই বাড়ি ছেড়ে যাওনি কেন? হ্যাঁ, তুমি তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে। তখনই পুতুল বলে, এই প্রতীক্ষা চুপ কর, আমার বউকে একদম অপমান করবি না, তুই কিন্তু খুব খারাপ কাজ করছিস। মধুবালা বলে, পরাগ, তুমি আমার ওপর রাগ করে বৌমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে। বৌমা, আমি জানি তুমি হয়তো বলবে আমি এরকম, আমি সেরকম, আমি একসময় এটা বলি একসময় ওটা বলি, কি করব বলো? আমি তো একজন মা, তাই হয়তো করে ফেলি। তুমিও বুঝবে, যেদিন মা হবে তখন বুঝবে কেমন লাগে। কিন্তু আমি বলছি তোমাকে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। আমি ক্ষমা চাইছি, আর তুমি আমাকে মানুষ করে নাও। সত্যি কথা বলতে আর কোনো লজ্জা লাগে না, কারণ আমি অন্যায় করেছি, আমি তোমাকে অপমান করেছি, তোমাকে খারাপ কথা বলেছি, কিন্তু তুমি এই বাড়িতেই থাকবে, এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। এর মধ্যেই শিমুল বলে, দেখো মা, আমি তো এই বাড়ি থেকে যেতে চাইনি, আমি সবসময় চেয়েছিলাম এই বাড়িতে থাকতে, তোমার কাছাকাছি থাকতে। কেন এই বাড়ি থেকে চলে যাব বলো তো? যেই বাড়িতে তুমি রয়েছো, যেই বাড়িতে এটা আমার শ্বশুর বাড়ির ভিটে, আমি কি যেতে পারি? কিন্তু পুতুলদির কথা ভেবে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। তোমরা সবাই মিলে আমাকে যেভাবে ভুল বুঝছিলে আমার সেটা ভালো লাগছিল না। পুতুল বলে, দেখ শিমুল, আমি সবসময় চাই তুই ভালো থাক। তুই অনেক কষ্ট পেয়েছিস আগে, এখন যে সব কিছু আবারও ঠিক হয়ে গেছে এটাই আমার খুব ভালো লাগে। তার মধ্যেই মধুবালা বলে, পরাগ, কাল সকালে ব্যাংকের লোককে ডেকে নিয়ে আসবে, যা করার কাল সকাল সকাল করতে হবে। প্রতীক্ষা বলে, শোনো, তীর্থদার জন্য যত টাকা লাগবে তুমি দেবে, বাকি টাকা আমায় দেবে। আমি তোমার ছোট ছেলের জন্য উকিলের সাথে কথা বলবো, তো টাকাটা আমারও লাগবে। তখন প্রতীক্ষাকে শিমুল বলে, এই যে তুমি টাকাটা নেবে বলছো, এটা শোধ দেবে কি করে? তখন প্রতীক্ষা বলে, তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? শিমুল বলে, একটু আগে তো আমার কাছ থেকে কৈফিয়ত চাইছিলে, তাই তোমাকে এখন আমাকে কৈফিয়ত দিতেই হবে। তখন মধুবালা বলে, শোনো প্রতীক্ষা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ছোট ছেলের জন্য আর 1 টাকাও খরচা করব না। ওর যেমন শাস্তি হয়েছে হোক, ও যদি শাস্তি পায় তো আমি কি করতে পারি বলো? অন্যায় করেছে তাই শাস্তি পাচ্ছে, এখানে আমি কোনো দোষের কিছু দেখতে পাচ্ছি না। আর যারা শাস্তি দিয়েছে তারা নিশ্চয়ই সবটা জেনেই শাস্তিটা দিয়েছে, কেউ তো আর এমনি এমনি শাস্তি পায় না। তখনই প্রতীক্ষা বলে, মা, তুমি এরকম পুরো 360 ডিগ্রি ঘুরে গেলে, তুমি কালকেও এক রকমের কথা বললে আর আজকে পুরোপুরি বদলে গেলে তুমি। তখন মধুবালা বলে, হসপিটালে তো গেছিলাম, দেখে আসলাম আমার জামাইয়ের কি অবস্থা। আজ যদি আমি জামাইকে টাকা না দেই, সারাটা জীবন আমার মেয়ের কাছে আমাকে কথা শুনতে হবে। আর আমার যতক্ষণ আছে আমি কেন দেব না? এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি, তুমি চাইলেই আমাকে আটকাতে পারবে না। আর তোমার যদি এই বাড়িতে থাকতে ইচ্ছে না করে তাহলে তুমি এখান থেকে চলে যাও, বুঝতে পারলে? তখন প্রতীক্ষা আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই দেখা যায় যে শিমুল সুচরিতা, বিপাশা, শীর্ষার সাথে মিট করে। তখনই সুচরিতা বলে, শিমুল, এই খামটা রাখ। শিমুল তখন বলে, এতে কি আছে সুচরিতা দি? সুচরিতা বলে, এতে টাকা আছে। সঞ্জয়কে তো তোর কথাটা বলেছিলাম, মানে তীর্থদার, তো
বলল যে এই টাকাটা ওর তরফ থেকে, তুই শোধ দিলেও কোনো ব্যাপার না, আর শোধ না দিতে পারলেও কোনো ব্যাপার না, টাকাটা রাখ। এরপর শিমুল বলে আমার খুব লজ্জা লাগছে এভাবে টাকা নিতে। তখন বিপাশা বলে লজ্জা লাগার কি আছে, এই সময় যেই বিপদের কথা শুনবে সেই কিছু না কিছু দেবে, লজ্জা পাস না, রাখ টাকাটা। এরপর শীর্ষাও বলে শিমুল আমার তরফ থেকে এই টাকাটা রাখো, এটা তীর্থদাকে দিও খরচা করার জন্য পুতুলদিকে। আর তখনই শিমুল বলে তোমরা আমার পাশে এভাবে দাঁড়াচ্ছ, তোমাদের নিজেদেরই তো খুব টানাটানির মধ্যে দিয়ে চলে। তখন বিপাশা বলে শোন, আমার তো কিছু নেই, আমিও থাকলে কিছু দিতাম, আমার এমনই কপাল যে এই সময় আমি তোকেও কিছু দিতে পারছি না। শিমুল বলে কে বলেছে তোমরা আমাকে কিছু দাওনি, তোমরা যেভাবে মেন্টাল সাপোর্ট দাও, ভরসা করো, আমাকে ভরসা দাও, এইটা কে দেবে বলো তো? পৃথিবীর সমস্ত টাকা পয়সাকেও এক জায়গায় করে ফেললে এই শক্তিটা পাওয়া যাবে না যেটা তোমরা আমাকে দাও। বিপদের দিনে একটা মানুষের পাশে দাঁড়ানো, এটা যে কত বড় একটা মহান কাজ সেটা যার সময় আসে সেই বোঝে। আর সুচরিতা দি সঞ্জয় দাকে বলো তার এই ঋণের কথা আমি কোনো দিন ভুলবো না। আর এর মধ্যেই বিপাশা বলে জানিস তো চন্দন না প্রায় দিনই এখন ফোন করে, তো আমি ওর ফোন ধরি না, ওর মেয়ে মাঝে মধ্যে ফোন করে সেটা অবশ্য ধরি, কিন্তু দেখা করতে বললে দেখা করি না। আসলে জানিস আমি একটা অদ্ভুত স্বাধীনতার গন্ধ পাচ্ছি, আমি আগেও স্বাধীন ছিলাম কিন্তু তবুও কোথাও একটা যেন পরাধীন হয়ে গেছিলাম, তারপর সেই স্বাধীনতাটা আমার কাছে যেন এখন ফিরে এসেছে, আর আমি এখন ভীষণ ভালো আছি। আমার যে ভেতরে একটা আনন্দ উৎসাহ, এটা যেন খুবই ভালো লাগে, আগের মতন সেই এনার্জিটা পাই। তখনই শিমুল বলে আমি জানি বিপাশাদি তুমি খুব ভালো আছো, আমি চাইও ভালো থাকো, এই পৃথিবীতে ভালো থাকাটা দরকার। আর সুচরিতাদি তুমি সেটেল করার কথা কিছু ভাবলে? সুচরিতা বলে তোরা তো জানিসই টুইঙ্কেল অনেকটাই বড় হয়ে গেছে, টুইঙ্কেল না সঞ্জয়ের সাথে আমার সম্পর্কের কথাটা শুনে মেনে নিতে চাইছে না, কি করব ওকে রেখে আমি সত্যি বুঝতে পারছি না। এরপরে বিপাশা বলে কেন, ওর আবার কি হলো? তখন সুচরিতা বলে সঞ্জয়কে ওর কিছুতেই ওর বাবার জায়গায় বসাতে পারছে না, ও বিদেশেও যাবে না আর আমাকেও যেতে দেবে না। এবার তুই বল সঞ্জয়কে আমি কতদিন এভাবে আটকে রাখবো? ও তো সব দায়িত্বই নিয়েছে আমার, আর কদিন পর দেশেও ফিরে যাবে বলছে, কিন্তু এইভাবে আমাকে না নিয়েও তো ফিরে যেতে পারছে না। এরপর টুইঙ্কেলও বড় হয়ে যাবে, ওদিকে আমারও আর সেটেল করা হবে না, কি যে একটা ঝামেলার মধ্যে পড়েছি সে আর বলার কথা না। তখনই সুচরিতাকে শিমুল বলে আসলে টুইঙ্কেল তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওর একটু অসুবিধা হচ্ছে এই সব কিছু মেনে নিতে। আর দেখো সবাই প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু যত দিন যায় আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়, আশা করি টুইঙ্কেলও সব কিছু মেনে নিতে পারবে। সুচরিতা বলে আমার মেয়েটা না চট করে আবার কিছু মেনে নিতে পারে না, এটাও একটা সমস্যা আছে, তো আমার মনে হয় না ও কোনোভাবেই আমাদের সম্পর্কটার কথা মেনে নেবে, জানতে পেরেছে অশান্তি করছে, আমারও আর মনে হয় না সেটেল করা হবে। তখন বিপাশা বলে শিমুল তোর কপালটা সত্যিই ভালো, প্রথমে অনেক বিপদের মধ্যে দিয়ে গেছিস, এখন যে ভালো আছিস এটাই অনেক বড় কথা।